হ্যালো সবাইকে। তো এপিসোড 2 এ আমরা দেখতে পাই পাবলিক বলতে থাকে সে কিভাবে পড়ে গিয়েছিল। তার লাল আন্ডারওয়্যারটা নিয়ে সবাই মজা করতে থাকে। ইয়ং জুন নিজের সঙ্গে নিজেই কথা বলে যে আমার আন্ডারওয়্যারটা পরা উচিত ছিল না। ঠিক তখনই ওয়াং চলে আসে আর টিভি বন্ধ করে দিয়ে বলে, তুমি কেন নিজেকে আঘাত করছো, নিজে কেন কষ্ট পাচ্ছ? ইয়ং জুন বলে এই সবই ওই মহিলার জন্যই হয়েছে। আগে সে আমার টয়লেটে ঢুকে পড়েছিল, পরে আবার অ্যাওয়ার্ড সেরিমনিতে। ওয়াং বলে, তুমি অ্যাওয়ার্ড সেরিমনিতে তার দিকে কেন এগিয়ে গিয়েছিলে? সে কি কোনো অপরাধী? ইয়াংজুন চিৎকার করে বলে, সবকিছু পিলগুয়ের মতোই হয়ে গেছে। আমি এত বেশি রোল করে ফেলেছি, আমি সবাইকে খারাপ চোখেই দেখছি। সবাই আমার আন্ডারওয়্যার নিয়ে কথা বলছে। এখন আমি জানি না আমি কি করব। ওয়াং বলে, চিন্তা করো না, কয়েকদিন পর সবই ঠিক হয়ে যাবে। এর পরের সিনে আমরা জিয়ন সিনকে দেখি। সে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আসে। তার সঙ্গে হো ইয়াং এর দেখা হয়। হো ইয়াং সেরিমনি সংক্রান্ত খবর দেখছিল এবং বলে, তোমার জন্যই আমি সেরিমনিটা দেখতে পাচ্ছি। জং সিন বলে, আমি অন্য কাজের জন্য গেছিলাম, যেটা হয়নি। হো ইয়াং জিয়ং সিনকে জিজ্ঞেস করে, তুমি কি ক্যাটম্যানকে চেনো? কিন্তু জিয়ং সিন বলে না। তখন হো ইয়াং বলে, তাহলে তুমি একেবারেই নতুন। জিয়ং সিন বলে, চিন্তা করবেন না, আমি ভালো কাজ করব। হো ইয়াং বলে, তোমাকে ভালো কাজ করতেই হবে, কারণ আমার স্ট্যান্ডার্ড খুবই হাই। এদিকে ইয়ং জুনের কাছে কোম্পানির লোকজন ডিটেকটিভ পিলগুয়ের সিজন 5 এর স্ক্রিপ্ট নিয়ে আসে, কিন্তু ইয়ং জুন কিছু বলে না। ইয়ং জুন বলে, আমি আগেই বলেছিলাম আমি শুধু সিজন 4 করব, তারপরে আর কিছু করব না। আমার জীবনে পিলগু ছাড়া আর কিছুই নেই। হাওয়াং বলে, ঠিক আছে। তারপর আর একটা স্ক্রিপ্ট নিয়ে আসে, সেটা দেখিয়ে বলে এটা একটা মেলোড্রামা। এটা দেখে ইয়ং জুন আগ্রহী হয়, কিন্তু হাওয়াং বলে এতে একটা ছেলে আর মেয়ের প্রেম দেখানো হচ্ছে, কিন্তু সিরিয়াল কিলার ছেলেটাকে মেরে ফেলে, কারণ ছেলেটা একজন ডিটেকটিভ। এই রোলটা তোমাকেই করতে হবে। তখন ইয়ং জুন বলে, এ তো একই কথা হয়ে গেল, আমি এটা করব না। আর কোনো স্ক্রিপ্ট নেই? হাওয়াং না বলে দেয়। ইয়ং জুন চিৎকার করে বলে, আর কোনো স্ক্রিপ্ট কেন নেই? ওদের বলে দাও আমি আর পিলগু হতে চাই না। চীনে একা ইয়ং জুনকে দেখা যায়, সে বুড়ো হয়ে গেছে, অনেক মানুষের সঙ্গে মারামারি করছে। পরে বোঝা যায় এটা আসলে ইয়ং জুনের স্বপ্ন। তার কাছে একজন লোক আসে এবং বলে, আমি কি একটা অটোগ্রাফ পেতে পারি? আমার মেয়ে আপনার অনেক বড় ফ্যান। ইয়ং জুন অটোগ্রাফ দেয়, কিন্তু লোকটা বলে আসলে সে আপনার ফ্যান নয়, সে জে উনের ফ্যান, যে পাশে বসেছিল। আমি তার অটোগ্রাফ চাই। জে উন অটোগ্রাফ দেয় আর ইয়ং জুন খুব লজ্জা পায়। এর পরের সিনে আমরা দেখি ও ইয়াং তার এমপ্লয়ির সঙ্গে কথা বলে, এক অভিনেতার নাম নেয় এবং বলে সেই কনসার্টের জন্য এখানে আসবে। এখন সে এয়ারপোর্টে আছে। পরে সে জিয়ং সিনকে দেখে বলে, তুমি তার খবর কভার করতে সেখানে যাবে। এদিকে ইয়ং জুন হাওয়াং এর সঙ্গে থাকে। সে নিজের সম্পর্কে খবর দেখে, যেখানে লেখা ছিল ডিটেকটিভ পিলগুয়ে সিজন 5 খুব শীঘ্রই আসছে। সে চিৎকার করে বলে, এগুলো কি? তুমি এইসব কি করেছো? কিন্তু হাওয়াং অস্বীকার করে। এই সময় সিকিউরিটি গার্ডরা লোকজন সরিয়ে দিচ্ছিল, কারণ একজন অভিনেতা বেরোচ্ছিল। ইয়ং জুন জিজ্ঞেস করলো, এই লোকটা কে? হাওয়াং নাম বলে দেয়। ইয়ং জুন বলে, তোমার আগে আমাকে জানানো উচিত ছিল। আমি যদি ওর সঙ্গে যাই, লোকে আমাকে লুজার ভাবে। হাওয়াং বলে, কিছু যায় আসে না, এমনিতেই আর তোমাকে কেউ চেনে না। ইয়ং জুন এটা শুনে বলে, আমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। এখানে আমরা জিয়ং সিনকে দেখি, যে খবর কভার করতে আসে, কিন্তু ফ্যানরা তাকে ঘিরে ফেলে আর সে ভিড়ের মধ্যে পড়ে যায়। ফ্যানরা দেখে সে আমাদের অভিনেতার কাছে চলে গেছে, তাই তাকে সরিয়ে দেয়। জিয়ং সিন ইয়ং জুনের কাছে সাহায্যের জন্য চিৎকার করে। ইয়ং জুন সাহায্য করতে চায়, কিন্তু এগিয়ে যায় না। তখনও তারা একে অপরকে চিনতে পারে না। ইয়ং জুন বাইরে বেরিয়ে আসে এবং হাওয়াংকে জিজ্ঞেস করে, মেয়েটি কি বেঁচে আছে? সে বলে তার ফ্যানরা তাকে ঘিরে ফেলেছিল। ইয়ং জুন বলে, সম্ভবত সে ঠিকই থাকবে। তারপর তারা চলে যায়। অন্যদিকে জিয়ং সিনকে দেখা যায় তার জ্যাকেট ছিঁড়ে গেছে, সে পাশে কয়েকটা মেয়েকে দেখছে। একজন সিকিউরিটি গার্ড একটি মেয়েকে নিচে ফেলে দেয়। জিয়ং সিন মেয়েটার কাছে গিয়ে তাকে তুলে ধরে এবং সিকিউরিটি গার্ডকে বলে, তুমি কি করছো? যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কি তুমি নেবে? তুমি তো মানুষকে প্রোটেক্ট করার জন্য আছো, ধাক্কা দেওয়ার জন্য নয়। সে তাকে ক্ষমা চাইতে বলে। পাশে জেউন দাঁড়িয়ে সব দেখছিল। এর পরের সিনে আমরা দেখি জেউন জিয়ং সিনকে ব্যাগটা দেয়। জিয়ং সিন বলে, ব্যাগ দেওয়ার জন্য থ্যাংক ইউ। সে তার জ্যাকেট দেখে বলে, তুমি ঠিক আছো? জিয়ং সিন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু একটু ব্যথা করছে। সে হেসে ফেলে। জিয়ং সিন বলে, তুমি হাসছো কেন? এটা কি তোমার কাছে ফানি? সে না করে দেয়, কিন্তু ফ্যান ওদের দিকে আসতে থাকে। সে জিয়ং সিনকে জিজ্ঞেস করে, ওরা কি তোমার সাথে ফাইট করছিল? ফ্যানরা ওর দিকে ছুটে আসছিল দেখে জিয়ং সিন জে হুনকে নিয়ে ছুটে পালাচ্ছিল। অনেকটা ছুটে পালানোর পরে সে ওদের সামনে দাঁড়িয়ে বলে, যা করতে হয় আমার সাথে করো, এই লোকটার কোনো দোষ নেই। কিন্তু মেয়েরা বলে, যাকে আগে ধাক্কা দেওয়া হয়েছিল সে আমাদেরই বন্ধু, তুমি খুব ভালো কাজ করেছো, আমরা থ্যাংক ইউ বলতে এসেছি, তুমি আমাদের কাছে হিরো। তারপর তারা চলে যায়। পরে জেউন দেখে জিয়ং সিন নিজের আইডি কার্ডটা ফেলে গেছে। পরের দৃশ্যে আমরা ইয়ং জুনকে দেখি, সে বিয়ঙ্কির কাছে গেছে। সে জিজ্ঞেস করে, তোমার কাছে কি অন্য কোনো স্ক্রিপ্ট আছে? সে না করে দেয়। বিয়ঙ্কি বলে, আমার কাছে শুধু পিলগু স্ক্রিপ্ট আছে, আমরা খুব শীঘ্রই সিজন 5 শুরু করব। ইয়ং জুন চিৎকার করে বলে, আর কত সিজন করবে? তোমার ডিরেক্টরের পদ থেকে রিজাইন করা উচিত, না হলে একটা কাজ
করো, সিজন 5-এ আমাকে মেরে ফেলো। বিয়ঙ্কি বলে আমি সেটা করতে পারবো না, গত বছর লোন নিয়ে একটা বিল্ডিং কিনেছি, আমার টাকার খুব দরকার। এর পরের সিনে আমরা দেখি জিয়ং সিন নিজের চোট দেখছিল। সে ভাবে আমি তো ওই লোকটার কাছে হেল্প চাইছিলাম, কিন্তু সে চলে গেছিল। তারপর সে রিল দেখে বোঝে যায় এই তো সেই লোকটা যে আমার কাছে দৌড়ে এসেছিল আর সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। তার ভাই ইয়ং সিন পাশে বসে বলে আরে ও তো পিলগু। জিয়ং সিন বলে পিলগু কে? ইয়ং সিন বলে একজন অ্যাক্টর যার আসল নাম ইয়ংজুন, সে পিলগু নামের একটা সিরিজে কাজ করছে। এটা একটা ডিটেকটিভের স্টোরি, তুমি তো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কিছুই জানো না। জিয়ং সিন বলে তুমি এর বিরুদ্ধে কিছু খোঁজো, এই আমার সাথে খুব বাজে ট্রিট করেছে, যেন আমি একজন অপরাধী। এরপর আমরা দেখি ইয়ং জুন গাড়ি করে যাচ্ছিল আর রাস্তার ধারে নিজের অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখছিল আর বলছিল আমি তো চারিদিকে পিলগু হয়েই থেকে গেছি। এর পরের সিনে আমরা দেখি হে জুন নিজের মা মিরানের কাছে এসেছিল আর দুজন মিলে খেতে বসে কথা বলছিল। মিরান বলছিল যে আমাকে ক্ষমা করে দাও, আমি শুটের জন্য বাইরে যাচ্ছি, তোমার ভালো করে ওয়েলকামই করতে পারলাম না। তখন হে জুন বলে কোনো প্রবলেম নেই, আমি এরকমই ঠিক আছি। তারপর সে নিজের রুমে চলে যায় এবং ট্রফিগুলোকে দেখে। এরপর হো ইয়াং ইয়ং জুনকে বকে এবং বলে প্রত্যেকটি বড় বড় চ্যানেলে এই নিউজটা দেখাচ্ছে, শুধুমাত্র আমাদের চ্যানেল ছাড়া। তোমাকে কি এই কাজের জন্য পাঠিয়েছি? এই রিপোর্টার তুমি? তখন ইয়ংজুন বলে আমাকে ক্ষমা করে দাও। এরপর হো ইয়াং বলে আজকের এই ইয়ং জুনের ইন্টারভিউ আছে, সে পিলগুয়ের ক্যারেক্টার করে। তখন জিয়ং সিন হাত তুলে বলে আমি এই ইন্টারভিউটি কভার করতে চাই। তখনই হো ইয়াং বলে তুমি কি পিলগুকে চেনো? তখন ও বলে হ্যাঁ আমি চিনি। তখন হো ইয়াং বলে তুমি কেন এই রিপোর্টটা করতে চাইছো? তখন ইয়ংজুন বলে আমি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই, তুমি দেখবে আমি একদম পারফেক্ট নিয়ে আসবো। এই কোম্পানিরই নাম স্পোর্টস ইউসিং। পরের দিন মিটিং এ হেজুন আসে এবং বলে সে এখানকার সিইও। তারপর হেজুন জিয়ং সিনের আইডি কার্ডটা নিয়ে সেইখানেই ঘুরতে থাকে আর তারপর ও দেখতে পেয়ে যায় যে ও কোনখানে বসে কাজ করে, কিন্তু তখনই সামনে থেকে হো ইয়াং চলে আসে, তাই সে ফেরত চলে যায় কারণ সে তার এক্স গার্লফ্রেন্ড ছিল। এরপর আমরা দেখি জিয়ং সিন ইন্টারভিউ নিতে ইয়ং জুনের কাছে চলে আসে। তারপর জিয়ং সিন ভেতরে চলে আসে এবং তাদের সাথে আলাপ করে। তখন ইয়ং জুন বলে তোমার সাথে প্রথমবার দেখা করে ভালো লাগলো। তখন জিয়ং সিন বলে তোমার মনে হয় স্মৃতিশক্তি একটু দুর্বল আছে, কারণ আমাদের এর আগে দুবার দেখা হয়েছে। তখন ইয়ংজুন সেই 2 দিনের কথা মনে করে যখন সে তার গায়ের উপর পা তুলে পালিয়েছিল এবং তাকে সিঁড়ি থেকেও ফেলে দিয়েছিল। তারপর সে চিল্লে দেয় এবং বলে তুমি রিপোর্টার হতেই পারো না, তুমি মিথ্যে কথা বলছো, দেখি তোমার আইডি কার্ড কোথায় আছে। আর বলে তুমি এক্ষুনি তোমার বসের সাথে কথা বলো, আমার একেবারে বিশ্বাস হচ্ছে না যে তুমি রিপোর্টার। এরপরে সিনেই আমরা দেখি সে তার বসের সাথে কথা বলে এবং তারা জানতে পারে যে এ আসলেই রিপোর্টার। তারপর ওয়াং বলে তুমি জিয়ং সিনকে সরি বলো। তারপর তারা সরি বলে আবার ও ইন্টারভিউটা স্টার্ট করে। ইন্টারভিউতে জিয়ং সিন প্রথমেই ইয়ংজুনকে জিজ্ঞেস করে যে তোমার ফেভারিট ক্যারেক্টার কোনটা। তখন ইয়ংজুন বলে আমি তো শুধুমাত্র পিলগুই করেছি। জিয়ং সিন বলে ঠিক আছে আমি তাহলে অন্য কোশ্চেন করি। তখনই ইয়ংজুন বলে তুমি কোন সিজনের ব্যাপারে কথা বলবে? তখন জিয়ং সিন বলে এই লাস্ট যেটা হয়েছে। তখনই ইয়ংজুন বানিয়ে একটা স্টোরি বলে আর বলে এটাই সিজন 4-এ হয়েছিল। তখন জিয়ং সিন বলে হ্যাঁ হ্যাঁ এটাই হয়েছিল। তখনই ইয়ংজুন বুঝতে পেরে যায় যে এ কোনো সিজনই দেখেনি, এই ডিটেকটিভ পিলগু দেখেইনি। তখনই ইয়ংজুন জিয়ং সিনকে বলে তোমার আমার সিরিজটা না দেখে ইন্টারভিউ করতে আসা একেবারেই উচিত হয়নি, প্রথমে তুমি আমার সিরিজটা দেখো তারপরে আমার সাথে কথা বলতে আসবে। এই বলে সে চলে যায়। এরপরে সিনে আমরা দেখি হো ইয়াং জিয়ং সিনের উপর চিল্লাতে থাকে এবং বলে তোমার ভালোভাবে ইন্টারভিউ নেওয়া উচিত ছিল, তুমি এটা কি করলে, আমাদের খুব কষ্টে এই ইন্টারভিউ টাইমটা পেয়ে। এদিকে ওয়াং ও ইয়ংজুনকে বলে তুমি এটা কি করলে, কোনো রিপোর্টারের সাথে এরকম করাটা উচিত হয়নি। তখন ইয়ংজুন বলে আমি তো কিছুই করিনি, ও কেন ভালোভাবে প্রিপেয়ার হয়ে আসেনি, আমি শুধু ওকে সাহায্য করেছি। তারপর আমরা দেখি জিয়ং সিন তার ভাইকে ফোন করে এবং বলে পিলগুয়ের বিরুদ্ধে কিছুও পেলে আমাকে এক্ষুনি পাঠাও। তখন ইয়ং সিন তার বন্ধু সোনুর সাথেই ছিল এবং সোনু ইয়ং সিনকে বলে এটা কি তোমার দিদি? সে বলল যে হ্যাঁ। তারপর সোনু বলে তোমাদের বাড়িতে কোনো টিভি নেই কেন? তখন ইয়ং সিন বলে যে আমার দিদি একদমই টিভি দেখতে পছন্দ করে না। সোনু বলে আমার দাদাও একেবারে টিভি দেখতে পছন্দ করে না। তখন ইয়ং সিন বলে তোমার দাদা কি একজন ডক্টর? তখন সোনু বলে না সে একজন ডিটেকটিভ। তারপর ইয়ং সিন বলে সে কি পিলগুয়ের মতনই ডিটেকটিভ? তখন সে ঘাবড়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ বলে দেয়। এর পরের সিনে আমরা দেখি জিয়ন সিন তার ভাইকে বলে তাড়াতাড়ি ইয়নজনের বিরুদ্ধে কিছু খোঁজো, আমি ওকে যাতে বদনাম করতে পারি। তখন তার ভাই বলে ও খুবই ভালো মানুষ, তুমি ওর বিরুদ্ধে কিছুও পাবে না, ও ওর ফ্যানদের সাথে খুব ফ্র্যাঙ্কলি মেশে কখনো কারোর ওপর রাগ করে না। কিন্তু যখন জিয়ং সিন তার ভাইকে বলে তোমাকে আমি 1 মিলিয়ন ওয়ান দেবো, তখন সে রাজি হয়ে যায়। তারপর তারা দুজন মিলেই ইয়ংজনের ব্যাপারে কিছু খুঁজতে শুরু করে দেয়। এরপর আমরা দেখি ইয়ংজন তার বাড়িতে বসে সিরির সাথে কথা বলছিল, নিজের ক্যারেক্টারের ব্যাপারেই জিজ্ঞেস করছিল। তখনই তার ভাই ভেতরে আসে, সেটা আর কেউ না সোনু। এরপর আমরা দেখি জিয়ংসিন আর তার ভাই ইয়ংজনের ব্যাপারে রিসার্চ করতে করতে ইয়ংজুন আর সিন আর কিছু কিছু জিনিস নোটিস করে এবং জিয়ংসিন বোঝে যে তারা মনে হয় ডেট করছে, আমি এদের ব্যাপারে আর্টিকেল লিখ। কিন্তু তখন তার ভাই বলে যে এতদিনে হয়তো তাদের ব্রেকআপও হয়ে গেছে। এরপর আমরা দেখি জিয়ংসিন সেটা পোস্টও করে এবং ইয়ংজুন সেটা দেখতে পায় আর সে বলে যে এই রিপোর্টার হয়তো পুরোপুরি পাগল,
পুরো কোরিয়া জানে আমরা ১ মাসের জন্য ডেট করেছিলাম, তারপর আমাদের ব্রেকআপ হয়ে গেছে ৩ বছর আগেই। ওয়াংও কলে এইসব ব্যাপারে কথা বলছিল আর খুব চিন্তা করছিল। এরপরের সিনে আমরা দেখি জিয়ং সিন হো ইয়ং এর কাছে যায় এবং বলে, তুমি ওই আর্টিকেলে আমার নামটা লিখে দিয়েছিলে কেন? হো ইয়ং বলে, এটা যেহেতু তোমার আর্টিকেল, এখানে তো তোমার নাম থাকবে, কেন তুমি কি শিওর নও যে ওরা ডেট করছে? তখন জিয়ং সিন বলে, আমি ঠিক করে জানি না, আমার বেশ ডাউট হচ্ছিল তাই জন্য আমি লিখে দিয়েছি। তখন হো ইয়াং বলে, তুমি জানো না এখানকার সিস্টেম কিভাবে কাজ করে? ওদের তো অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে, এবার এটা আমি আর ঠিক করতে পারবো না, তুমি আরো একটা আর্টিকেল লেখো আর সেখানে লেখো ওদের অনেক আগে ব্রেকআপ হয়ে গেছিল। এর পরের দিন আমরা দেখি ইয়ংজুন একটা প্রোগ্রামে গেছিল, সেখানে অনেকগুলো রিপোর্টারও এসেছিল। তার মধ্যে জিয়ং সিনকে ইয়ংজুন দেখতে পেয়ে যায়। তখনই ইয়ংজুন একটা লোককে ডেকে তার কানের কাছে কিছু একটা বলে, আর কিছুক্ষণ পরে অ্যানাউন্সমেন্ট হয় যে জিয়ং সিনকে এখান থেকে বাইরে বেরোতে হবে। আর তখনই জিয়ং সিন রেগে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে গিয়ে জিয়ং সিন ইয়ংজুনের ফটোতে একটা পাঞ্চ মারে। এর পরের সিনে আমরা দেখি জিয়ং সিন বাড়িতে যায় আর সেই আর্টিকেলটা পোস্ট করে। তারপরেই সে দেখতে পায় যে তার ফ্যানেরা অনেক তাকে গালিগালাজ করেছে। তখনই হো ইয়াং তার কাছে আসে এবং তাকে বলে যে তোমার জন্য ওদের ফ্যান আমাকেও গালিগালাজ করছে। তখন জিয়ং সিন বলে সরি। তখন ওয়াং তার মোবাইলটা নিয়ে তাকে দেখায় যে তোমার ব্যাপারে আরো একটা আর্টিকেল পোস্ট হয়েছে, তুমি তোমার পাওয়ারের মিস ইউজ করছো, তোমার ওই রিপোর্টারটার কাছে ক্ষমা চাওয়া উচিত। তখন ইয়ংজুন বলে, এটা আমার কিছু করার নেই, ও নিজের থেকেই ঝামেলাগুলো বাড়ায়, আমি কেন সরি বলবো? এরপর আমরা দেখি চারজন মিলে একসাথে দেখা করে যাতে ইয়ংজুন আর জিয়ংসিন একে অপরকে সরি বলতে পারে। কিন্তু ইয়ংজুন চুপচাপ বসেছিল, কিছুই করছিল না, তাই ওয়াং তার পক্ষে হয়ে সরি বলে। কিন্তু ইয়ংজুন বলে, তুমি কেন সরি বলছো? আর তখনই ইয়ংজুন আর জিয়ংসিনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। জিয়ংসিন বলে, আমি কখনোই তোমাকে সরি বলবো না, তুমি কিছু পারো না, আর উঠে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর হো ইয়াং তার কাছে আসে এবং বলে, তুমি সবকিছু ঠিক করার আগেই সব ঘেটে দিচ্ছ, তুমি যদি তার ব্যাপারে কিছু না জেনেই তাকে ইন্টারভিউ নিতে যাও সেটা একেবারেই ঠিক নয়। বদনাম করতে চাইলে নিজের শখে করো, সেটাতে কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আগে তো জেনে নাও যে সে কে, তোমার প্রথমে তার সম্পর্কে সবকিছু খোঁজ করা উচিত। এটা বলে হো ইয়াং সেখান থেকে চলে যায়। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। জিয়ংসিন তার মাথায় ব্যাগ নিয়ে বাড়ি চলে যায় আর বাড়িতে গিয়ে খাবার টেবিলে বসে পড়ে, যেখানে তার ভাই অনেক রকমের খাবার বানিয়েছিল। আর খেতে খেতেই তারা দুজন কথা বলে। জিয়ংসিন বলে, আমি কালকেরই টিভি আনতে যাব। এর পরের সিনে আমরা দেখি ওয়াংকে ডিরেক্টর কিম কল করে আর বলে ইয়ংজনের জন্য নতুন স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, আর ইয়ংজন খুবই খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ইয়ংজুন আর ওয়াং মিস্টার কিমের সাথে ফুটবল খেলতে যায়, আর ইয়ংজুন অনেকগুলি গোল করে আর মিস্টার কিমকে দেখে হাসতে থাকে। তারপর ওয়াং ইয়ংজুনকে ডেকে বলে যে তোমার এটা করা উচিত নয়, ইনি হচ্ছেন ডাইরেক্টর। আর তখনই ইয়ংজুন সেটা বুঝতে পারে আর মিস্টার কিমকে গোল করার সুযোগ করে দেয় আর জেনে বুঝে হেরে যায়। এরপর মিস্টার কিম তাদেরকে স্ক্রিপ্ট দেখায় আর বলে, এটা কোনো ডিটেকটিভের রোল তো নয়, কিন্তু আমার মনে হয় তোমার মেলো ড্রামার থেকে একটা ঠকবাজ হওয়া উচিত, তোমাকে একটা ঠকবাজের রোল দেওয়া হয়েছে। তখন সে মনে মনে ভাবে সে তো একই ব্যাপারই হয়ে গেল। এরপরে সিনে আমরা দেখি জিয়ংসিন টিভি নিয়ে আসে আর পিলগুয়ের ওয়েব সিরিজ দেখতে থাকে। আর পিলগু তার এতটাই পছন্দ হয়ে যায় যে পিলগু যেই রকম ফাইট করছিল ও নিজেও বসে সেই রকমই করছিল। পিলগু একটি বাচ্চার মাথায় হাত বোলায় আর বলে, আমি তোমাকে প্রোটেক্ট করব, তুমি একদম চিন্তা করো না। আর তখন ওই সিন দেখে জিয়ংসিনও নিজের মাথায় হাত বোলাতে থাকে আর ভাবে, আমি এটা কি করছি। জিয়ংসিন পিলগু দেখতে দেখতে সে পুরোপুরি পিলগু সিরিজ এর মধ্যে হারিয়ে গেছিল। তারপর রাতে যখন সে শুতে যায় তখনও সে ভাবে যে আর একটুখানি দেখে নি, তারপরে সে ফোনের মধ্যেই পিলগু দেখতে থাকে। সকালে উঠলে আমরা দেখতে পাই জিয়ংসুন পিলগু দেখতে দেখতে পুরো রাতই কান্না করেছে। সকালবেলা সে যখন ব্রাশ করছিল তখনও তার মাথায় পিলগুই ঘুরে বেড়াচ্ছিল। এরপর সে যখন অফিস যাচ্ছিল বড় পোস্টারে পিলগুকে দেখতে পেয়ে সে ভাবছিল সে যেন তার সাথে কথা বলছে। এরপর আমরা দেখি সে যখন অফিসে ঢুকছে সেখানেই ইয়ংজুন দাঁড়িয়ে থাকে আর তাকে বলে, তোমার কিছুটা টাইম কি আমি পাবো? এখানেই আমাদের এপিসোড 2 শেষ হয়ে যায়। আবার এপিসোড 3 তে আপনাদের সাথে দেখা হবে।